ওয়ান ডে সাসপেন্স, এ অডিও স্টোরি বুক উইথ ডিজিটাল সাউন্ড এফেক্ট। এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী, হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প। ডুমরজলা গ্রামটিতে পূর্বে একটি মহা শ্মশান ছিল, আর এই শ্মশানটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল একটি গ্রাম। কিন্তু গ্রামে এক ভয়ঙ্কর মড়ক লাগার কারণে এই গ্রামটি একেবারে নিঃস্ব হয়ে যায়, আর শ্মশানে থাকা ডোমের পরিবারটিও অনাহারে কষ্ট পেয়ে চিকিৎসার অভাবে প্রাণ হারায়। কিন্তু তাদের প্রেত গোটা গ্রামটির উপরে তাণ্ডব চালাতে থাকে। মুক্তির আশায় তারা গ্রামে থাকা মানুষগুলির জীবন অদৃষ্ট করে দেয়। ভাগ্যক্রমে সেখানে পৌঁছান তারানাথ তান্ত্রিক। তিনি কি পারবেন এই প্রেতদের আত্মাকে শান্ত করতে, বিদেহী আত্মাদেরকে মুক্তি প্রদান করতে? লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে প্রথমবার তারানাথ তান্ত্রিক ও ডোমরজলার প্রেতাতঙ্ক। অফিসের কাজ করতে করতে আমি একেবারে ক্লান্তির সাগরে ডুবে গিয়েছিলাম। কি করব না করব কিছুই আন্দাজ করতে পারছিলাম না। এইসবের মধ্যে যদি সত্যি স্বস্তির বাতাস পাওয়া যেত, সে ছিল কেবলমাত্র তারানাথের ঠিকানা। সে ছাড়া কেই বা আমাদেরকে এই কাজ সাহায্য করতে পারতেন? তিনি ছিলেন একাধারে জ্ঞানের সাগর, আবার অন্যদিকে জ্যোতিষ বিশারদ। ফলে খুব সহজেই এই সকল নতুন বিষয়গুলির প্রতি ভালোভাবে আলোকপাত করতে পারতেন। আমরাও যে সেই পথেরই পথিক ছিলাম। আমরা দুজন বলতে আমি আর আমার সহচর কিশোরী সেন। কিশোরীও নানান ধরনের গল্প শুনতে খুবই ভালোবাসত। আমরা ওই এই কাহিনী শোনার বিষয়টির প্রতি কোনো দিনও খুব একটা অনাগ্রহ প্রকাশ করিনি বললেই চলে। সেদিন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, সেই সাথে আকাশটাও ছিল মেঘলা। আসলে শীত পড়ার আগে আবহাওয়াটার মধ্যে এমন পরিবর্তন দেখতে পাওয়াই যায়। তবে স্যাঁতস্যাঁতে এই আবহাওয়ার মধ্যে ঠান্ডা হওয়ার রেশটা একেবারে গায়ে এসে বিঁধছিল। মনে হচ্ছিল যেন শিরায় হিমেল রক্তের স্রোত বয়ে যাচ্ছে। কিন্তু সেসব নিয়ে ভাবলে তো আর মর্টল্যান্ডের দিকে রওনা হওয়া যেত না। মর্টল্যান্ডের দিকে যেতে হলে তো তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতেও হতো। আমি কিশোরীর অপেক্ষায় পথ চেয়ে বসেছিলাম। ভেবেছিলাম এই দিন সে আর বেরোতে পারবে না। তবে এর থেকেও বেশি ধকল সহ্য করে সে বহুবার আমার কাছে এসেছিল। আমি ভাবলাম আরও কিছুটা সময় অপেক্ষা করেই দেখি না, ও ঠিকই চলে আসবে। এই দু চার কথা ভাবতে না ভাবতেই কিশোরী এসে একেবারে হাজিরা দিয়ে দিল। দরজায় বেলের শব্দ হওয়ার সময়ই কারেন্টটিও চলে গেল। তবে একবার বেলের শব্দটি কানে গেছিল বই কি। আমি তৈরি হয়েছিলাম, সে আসলেই আমি সিঁড়ির ঘরের দিকে এগিয়ে যাব। এ কথা ভেবেই আমি এগিয়ে গেলাম। এরপরে নিচে নেমেই দেখি দরজার সামনে সে দাঁড়িয়ে রয়েছে। আমি তাড়াতাড়ি করে দরজাখানা খুলে দিতেই কিশোরী ঘরের ভিতর ঢুকে এলো। এরপর বলল, নাও ভায়া, আর দেরি করলে কিন্তু একেবারেই চলবে না। আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, না হলে ওদিকে বজ্রপাতের শব্দে একেবারে নিষ্পেষিত হয়ে যাব। পথে যেতে যেতেই হৃদস্পন্দন থেমে যাবে, কি বুঝলে? হ্যাঁ, আমি কিশোরীর কথায় সামান্য হাসলাম। তবে তার হাতের দিকে তাকিয়ে একেবারে চমকে গেলাম। দেখি তার হাতে রয়েছে পাসিং শো আর তেলে ভাজার প্যাকেট। হে কি কিশোরী, আজকে যে দেখছি এসব আগে ভাগেই জোগাড় করে রেখেছো। সে আর বলতে, এসব তো জোগাড় করে রাখতেই হয়, কারণ এগুলো না নিয়ে গেলেই যে আবার আরেকজন মুখ কালো করে বসে থাকবেন। উনি তো এসবের সাহায্য ছাড়া এগোতেই পারেন না।
মানে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেমন পেট্রোলের প্রয়োজন হয়, ঠিক একইভাবে ঠাকুরমশায়ের প্রয়োজন হয় তেলে ভাজার। ইঞ্জিনটা তাহলে কে? কিশোরী ভেবেচিন্তে বলল, ইঞ্জিনের কাজটা এক্ষেত্রে করে ওনার ওই মস্তিষ্ক, যেটির মধ্যে নানান রকমের ভাবনা একেবারে গিজগিজ করছে। একটির পর একটি গাঁট খুলতে থাকলেই সময় ঝড়ের বেগে এগিয়ে যেতে থাকে। বেশ বিনি সুতোর মালার মতো করে কি সুন্দর করে তিনি প্রতিটি শব্দের মালা সাজিয়ে একটা অসাধারণ গল্প বানিয়ে দেন। এটাই তো ওনার অত্যাশ্চর্য ক্ষমতা বলতে পারো। একেবারেই সত্যি কথা। নাও চলো তাহলে, আজ তাহলে আর মাঝখানে দাঁড়ানোর প্রয়োজন পড়বে না, একেবারে ওনার ডেরায় পৌঁছে যাব। পথের মধ্যে গাড়ি করে নেব, আর যদি গাড়ি না পাই তাহলে হেঁটেই উদ্ধার করতে হবে। সে ব্যবস্থাও আগেই করে এসেছি। একটি রিক্সাওয়ালা দাঁড়িয়ে রয়েছে গলির মুখে, তাকে বেশ কিছু টাকা বেশি দেওয়ার কথা বলে আগেই বুকিং করিয়ে রেখেছি। আমাদের জন্য উনি এখন বল ভরসা হবেন বই কি। নাও নাও, এবার চলো দেখি। হ্যাঁ, আমি সেদিন কিশোরীকে যে কি বলে সাধুবাদ দেব সেটা আন্দাজ করতেই পারছিলাম না। সাধারণত বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে সে হঠকারিতাতেই সিদ্ধান্ত নিত, যার মধ্যে বেশিরভাগ সিদ্ধান্তই জলে পড়ে যেত। কিন্তু এবারে এই বিষয়টি দেখে সত্যি আমি চমকে উঠেছিলাম। সে যে এত সুন্দর করে মাতব্বরের মতন একটা যোগ্য সিদ্ধান্ত নিতে পেরেছে, আবার সেটি সময়ের সাথে সামঞ্জস্যতা রেখেই, এটাই আমাকে সেদিন চমকে দিয়েছিল। আমি এগিয়ে গেলাম, দেখলাম মোড়ের মাথায় একটা রিক্সাওয়ালা দাঁড়িয়ে রয়েছে। আমরা তাড়াতাড়ি করে তার রিক্সায় গিয়ে উঠে বসে পড়লাম। সে রিক্সাখানা নিয়ে এগিয়ে যেতে লাগলো। আমাদের বাড়ি থেকে তারানাথের বাড়ির দূরত্ব খুব একটা বেশি ছিল না। পথে মাঝে মাঝে জোর মেঘ ডাকতে শুরু করেছিল, এই কারণেই যা একটু ভয় পাচ্ছিলাম। ছাতা সাথে থাকলেও এই বৃষ্টিতে ভেজা মানেই জ্বর, সর্দি, কাশি একেবারে নিশ্চিত। এই কারণে ভয়টা যেন আরও জাঁকিয়ে বসেছিল। তবে রিক্সা ঠিক সময় মতোই গিয়ে আমাদেরকে পৌঁছে দিল। কিশোরী টাকা খানা মিটিয়ে মর্টলেনের রাস্তা ধরে আমাকে সাথে নিয়ে এগিয়ে চলল। আমিও ওকে সাথে করে এগিয়ে গেলাম। এরপরই নজরে পড়ল সেই বিশ্ববিখ্যাত বাড়িখানা, যেটির সামনের অংশ থেকে প্ল্যাকার্ডটা ভাঙা অবস্থায় ঝুলছিল, আর তাতে লেখা ছিল জ্যোতিষবিদ তারানাথ চাটুর্যে। হাসির কথা হলো, না, বিষয়টা দেখে হাসি একেবারেই পেল না, বরং মনে মনে কষ্টই পেলাম। আসলে সংসার সামলে মানুষটা এই বোর্ডটিকে আর সারাতে পারেননি। কিশোরী বিষয়টা লক্ষ্য করে বলে উঠল, আরে বাবা, অত চিন্তা করো না, আমি ঠিক সামনের মাসের মধ্যেই ওটিকে সারিয়ে ফেলার বন্দোবস্ত করে দেবো। আমি নিজের টাকা দিয়ে ওই বোর্ডখানা সারাইয়ের ব্যবস্থা করে দেবো, বুঝলে। কিশোরীর কথা শুনে আমার প্রাণে বল এলো। তাহলে এতদিনে সে একটা কাজের মতন কাজ করবে, তবে আমি সেটি আর তার সামনে কোনোভাবে প্রকাশ করলাম না। যদি পাছে সে আবার রেগে যায়, তখন আমিও কিশোরী দরজাখানা ধাক্কাতে যাব, তার আগেই দেখলাম সেটি খোলা। বুঝলাম চারিয়ে আমরা আসবো ভেবেই আগে ভাগই দরজাখানা খুলে রেখে দিয়েছে। আর দেরি না করে চটপট ঘরের ভিতর দুজন প্রবেশ করে গেলাম। গিয়ে দেখি চারি জ্বরে পড়ে রয়েছে। ঠাকুরমশাই তার মাথার কাছে বসে বাতাস করছেন। তিনি আমাদের পায়ের শব্দ শোনার সাথে সাথেই বলে উঠলেন, এসো এসো, তোমরা ভিতরে এসে বসো। আসলে চারির হঠাৎ করেই জ্বর এসেছে। কেন যে মেয়েটা এত জল ঘাটে, আসলে ওই বা কি করবে, একার সংসারে কি আর কিছু করা যায়? সব কাজ তো নিজেকেই করতে হয়। আমারও কপাল। আমি আর কিশোরী সবটাই বুঝলাম। তারপর ঠাকুরমশাই বললেন, ওকে ঘুম পাড়িয়ে দিলাম, একটু বিশ্রাম করুক বেটা। তোমরা এখানে বসো তো দেখি,
আমি তবে তোমাদের জন্য একটু চা আর জল খাবারের ব্যবস্থা করি। এসব তো চারই করতো, কিন্তু এখন তো সে এসব করতে পারবে না। একেবারে নয় ঠাকুরমশাই, আমরা দুপুরের খাবার খেয়ে এসেছি, পেট প্রায় ভর্তি রয়েছে। হ্যাঁ, এখন আর কিছু খাবো না। এই নিন আপনার জন্য আপনার পছন্দের পাসিংস, আর সেই সঙ্গে তেলে ভাজা নিয়ে এসেছি। এইটা ধরেন দেখি। তারানাথ কিশোরীর হাতের থেকে ওই পাসিংস আর তেলের ভাজার প্যাকেটখানা নিয়ে নিলেন। এরপর বললেন, এত সমস্যার মধ্যেও যে তোমরা কিভাবে আমার জন্য মনে করে এগুলো নিয়ে আসো, এটাই আমাকে প্রতিবার অবাক করে দেয়। আজকে আমি তোমাদেরকে আমার জীবনের একটা অসাধারণ অভিজ্ঞতার কথা শোনাবো। আগেই সেই বিষয়ে একটা ধারণা তৈরি করে রেখেছিলাম। অনেক কাল আগের ঘটনা তো, সেই কারণে মনে করতে হচ্ছিল। শুধুমাত্র তাই নয়, এ হেন বিচিত্র অভিজ্ঞতার কথা জানলে তোমরাও অবাকই হয়ে যাবে। সেই বিষয়ে আজকে তোমাদেরকে কয়েকটা কথা বলবো, আর তার সাথে ওই কাহিনীটাও শোনাবো। আর তোমরা তো জানোই, আমার কাহিনীগুলো কেবলই নিছক কাহিনীর পর্যায়ে পড়ে না। ওইগুলো আমার নিজের চোখে দেখা, এমনকি নিজের অভিজ্ঞতা দিয়ে সিঞ্চিত বলতে পারো। কেবল শব্দের জাদু দিয়ে সেগুলোকে সুন্দর করে সাজাতে হয় বই কি, না হলে তো তোমাদের মগজে আবার ঢুকবে না, তাই না? আমি আমি আর কিশোরী দুজনে হেসে ফেললাম। এরপরে তারানাথ পাসিংসের একটা প্যাকেটটা থেকে একখানা পাসিংস বার করে তাতে আগুন ধরালেন। তারপরে পুকোতে টান দেওয়ার মতন করে পাসিংসতে টান দিতে থাকলেন। ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে আমাদের দিকে ধেয়ে আসছিল। আর ওদিকে বাইরের বৃষ্টির দাপটটাও বেশ বৃদ্ধি পেয়েছিল। আমরা মন দিয়ে তারানাথের বলা কথাগুলো শুনতে শুরু করলাম। উনি বলে চললেন, এই ঘটনা আজ থেকে প্রায় 40 বছর আগেকার বলতে পারো। ওই সময় কলকাতা শহর থেকে ট্রেনে চেপে আমাকে মাধবপুর বলে একটি গ্রামের উদ্দেশ্যে রওনা হতে হয়েছিল। ওখানে আমার এক গুরুজি থাকতেন। তার শরীরের অবস্থা ভালো না থাকার কারণেই আমাকে দেখা করতে যেতে হয়েছিল। আমি নিজের কাজকর্ম গুছিয়ে সেদিকে রওনা হয়ে গিয়েছিলাম। কলকাতা শহরের ট্রেনের ব্যাপার তো কিছুই জানতাম না। আমাকে আমারই এক শাগরেদ এসব বুঝিয়ে দিয়েছিল। আধ বোঝা অবস্থাতেই ট্রেনে চেপে বসেছিলাম। তবে সেখানে গিয়ে যে এমন বিচিত্র অভিজ্ঞতার শিকার হতে হবে, সেটি একেবার জন্যও ভাবিনি। কেন? সেখানে গিয়ে কি দেখলেন ঠাকুরমশাই? আরে বাবা, বড্ড প্রশ্ন করো কিশোরী। না শুনে এত প্রশ্ন করতে আছে নাকি? প্রশ্ন কিন্তু প্রহসনের কারণে পরিণত হয়। দীর্ঘ সময় ধরে প্রশ্ন করে গেলে গল্পের স্বাদ থাকে না। তখন তোমার মনে হবে তুমি গল্প নয়, তুমি মশকরা করছো, আর আমি সেই মশকরার অংশীদার, বুঝলে? কিশোরীর হাসিটা চট করে থেমে গেল। এরপরে ঠাকুরমশাই আবারও গল্পের ভিতরে প্রবেশ করলেন। তিনি বলতে থাকলেন সেই কাহিনী, আর আমরাও শুনতে থাকলাম। মাধবপুর ট্রেন পৌঁছলো অনেক রাতে। সেখানে নেমে দেখলাম স্টেশনের লোকজন একেবারেই নেই। কিছুটা হেঁটে যাওয়ার পরেই একজনকে স্টেশনের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ওদিকে এগিয়ে গেলাম। এরপরে দেখি সে কোনো লোক নয়, একটি 26-27 বছরের ছেলে। সে আমাকে দেখেই এগিয়ে এলো। তার চোখে মুখে একটা ভয়ের ছাপ ছিল স্পষ্ট। আমি ছেলেটিকে এর পূর্বে কোনো কালেই দেখিনি। আমি তাকে দেখে বেশ অবাকই হলাম।
ছেলেটি অবশ্য আমাকে দেখে চিনতে পারলো। সে বলল, আপনি কি তারানাথ তান্ত্রিক? হ্যাঁ, আমি। কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। এরপর ছেলেটি আমার প্রশ্নের উত্তর দিয়ে বলে উঠল, হ্যাঁ আজ্ঞে, আমার নাম বিকাশ। আমি ঠাকুর শ্যামাভূষণের ছেলে। আমার বাবাই আমাকে এখানে পাঠিয়েছেন, বলেছেন আপনাকে নিয়ে যেতে। আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে প্রথম দেখাতেই চিনলাম কি করে। আমি বাবার মুখে আপনার অনেক কথাই শুনেছি, আর সেই সঙ্গে আমি আপনার বিষয়ে অনেক কিছু জানতেও পেরেছি। উনিই আমাকে সবটা জানিয়েছেন। আপনি কিভাবে কত প্রতিকূল পরিস্থিতির সাথে মোকাবিলা করে এই জায়গায় এসে পৌঁছেছেন, সেই সমস্ত বিষয়ে তিনি আমাকে জানিয়েছিলেন। আর ওই কারণেই আমি আপনাকে একবার দেখেই আন্দাজ করে ফেলতে পেরেছিলাম যে আপনিই তারানাথ তান্ত্রিক। ছেলেটি যে ভারী বিচক্ষণ, সেটি আমি তার কথা শুনে আন্দাজ করে ফেলতে পেরেছিলাম। এরপরে আমি তাকে উদ্দেশ্য করে বললাম, তুমি কি করো বিকাশ? মানে জীবিকা কি? তুমিও কি তবে গুরুদেবের মতন করেই তন্ত্রের কাজ শিখছো, নাকি অন্য কোনো পেশার সাথে যুক্ত আছো? হ্যাঁ, আমি আমাদের এই স্টেশনে স্টেশন মাস্টারের কাজ পেয়েছি। তবে এখন বাবার শরীরটা খারাপ থাকার কারণে কয়েকদিনের ছুটি নিয়েছি। এই সব কাজের ক্ষেত্রে ছুটি নেওয়া একেবারেই যায় না। তবুও কোনো রকমের ছুটি নিয়েছি বলতে পারেন। বড়বাবুকে জানিয়েছিলাম, উনি কয়েকদিনের জন্য ছুটি দিয়েছেন। আমার জায়গায় এখন আরও 3 জন কাজ করে। তবে এই তবে কথাটি বলেই ভুরু কুঁচকাল বিকাশ। আমি বুঝলাম, ওই তবে শব্দটির মধ্যেই তবে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে, যেটির বিষয়ে সে একেবারেই বলতে চাইছে না। কিংবা ওই শব্দটির মধ্যে হয়তো আরো ভয়ঙ্কর কোনো রহস্যের বীজ বপিত রয়েছে। তবে কি সেই রহস্য? আমি আমার কৌতূহলী মনটাকে আর থামিয়ে রাখতে পারলাম না। শেষমেশ তাকে উদ্দেশ্য করে বললাম, কি ব্যাপার বলো তো বিকাশ? কি হয়েছে? তুমি এভাবে চুপ করে গেলে কেন? তবে বলে চুপ করে যাওয়ার কারণ কি? তুমি কি কোনো বিপদে পড়েছো? এই কথাটি তার সামনে পড়বার সাথে সাথেই সে চমকে উঠে আমার মুখের দিকে তাকালো। এরপরে স্টেশনের থেকে সামান্য দূরের একটি জমির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। শুধু তাই নয়, ওই স্থানটির পাশে জ্বলতে থাকা চিতার আগুনের দিকেও নজর ঘোরালো সে। স্টেশনের পাশেই রয়েছে একটি শ্মশান, কিন্তু সেটি বেশ পুরনো বললেই চলে। ওইখানে যে মানুষের অবস্থিতি খুব একটা বেশি নেই, সেটি ওখানকার নির্জনতাই প্রমাণ করে দিচ্ছিল। সে আমার দিকে তাকালো, এরপর বলে উঠল, ওই যে ওই শ্মশানটি দেখছেন? আমি বললাম, হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। ওইটিকে কেন্দ্র করে নানান রকমের গোলযোগের সৃষ্টি হয়েছে। ওখানে নানান রকমের ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে। এই সকল ঘটনার নেপথ্যে কে রয়েছে আর কী বা তাদের উদ্দেশ্য, এই বিষয়টি বোঝা বড়ই কঠিন। তবে ওখানে যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, তারা কেউই জীবিত নেই। কারণ আমি খোঁজ করে দেখেছি, এই গ্রামে কেন, এখানকার চৌহদ্দিতেও তাদের কোনো খোঁজ মেলেনি। এই প্রেতদের হাত থেকে আমাদেরকে কে বাঁচাবে? বাবার তো এই অবস্থা, আমার মনে হয় না কেউ আর এখানে জীবিত থাকতে পারবো। ওই ছেলেগুলো তো কাজ ছেড়ে পালাতে পারলে বেঁচে যায়। আমিও কয়েকদিন রাতে এখানে থেকে একই রকমের ধারণার মুখোমুখি হয়েছি। ফলে বলাটা খুবই কঠিন। এখানে থাকবো কিভাবে আর কাজই বা করবো কিভাবে?
আমি বিকাশের মুখে সবটাই শুনলাম, আর শুনবার সাথে সাথে গোটা ব্যাপারটা আন্দাজও করে ফেলতে পারলাম। এরপরে তাকে উদ্দেশ্য করে বললাম, আগে গুরুদেবের সাথে সাক্ষাৎ করি, তারপরে না হয় এই জায়গাটির বিষয়ে জানবার চেষ্টা করব। আর তুমি যা বলছো তাতে করে তো মনে হয় না এটা কোনো সাধারণ ব্যাপার। সাধারণভাবে শ্মশান পুণ্যভূমি হিসেবেই পরিচিত হয়ে থাকে। শ্মশানে প্রেতদের অস্তিত্ব থাকে না বললেই চলে। সেখানে তো ঈশ্বরের বাস থাকে। ঈশ্বর স্বয়ং এখানে বিরাজমান। মোক্ষ লাভের ক্ষেত্র হিসেবেই তো শ্মশানের পরিচিতি। যাক, এসব কথা না হয় পরে বলবো। এসব কথা এখন শুনলে তুমি আরো ঘাবড়ে যাবে, কারণ তন্ত্রশাস্ত্রের বিষয়ে জানা না থাকলে এসব ব্যাপার তোমাকে আরো বেশি করে কৌতূহলী করে তুলবে। আর এসব জানবার লিপ্সায় তুমি একখানা অঘটনও ঘটিয়ে ফেলতে পারো বই কি। আমার কথাগুলো মন দিয়ে শুনলো বিকাশ। এরপরে আমাকে নিয়ে গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলল। অন্ধকারে ঝিঝি পোকার ডাকের শব্দটি স্পষ্টই কানে আসছিল। আমি হেলে দুলে গ্রামের রাস্তা ধরে এগোতে থাকলাম, আর এই ফাঁকে বিকাশকে কয়েকটা প্রশ্ন করতে লাগলাম। আচ্ছা, গুরুদেবের এমন শরীরের অবস্থা হলো কি করে? উনি তো ঈশ্বরের পরম ভক্ত ছিলেন। ওনার মধ্যে নিজেকে সুস্থ রাখবার, সজীব রাখবার অনেক ক্ষমতাই অর্জিত ছিল। তবে হঠাৎ করে কি হলো, সব কিছু এমনভাবে বদলে যেতে শুরু করলো কেন? আর আমাকে একেবারে শেষ পর্যায়ে এসেই বা কেন ডেকে পাঠালেন তিনি? কি হয়েছে ঠিক করে একটু বলো তো দেখি। বিকাশের চোখটা ছলছল করে উঠল, আর অসময়ে মেঘটাও গর্জন করে উঠল। সে বলল, সে অনেক কথা বাবা মশাই, তবে সংক্ষেপে বলতে গেলে এখন আপাতত এটুকুই বলতে পারি যে আমার বাবা একজনের কঠিন রোগ নিজের শরীরে ধারণ করেছেন, আর সেই রোগের প্রভাবে তিনি শয্যাশায়ী হয়ে পড়েছেন। এই রোগ নাকি কোনো সাধারণ রোগ নয়, এ হলো গিয়ে এক মারণ রোগ। এই রোগের প্রভাবে নাকি মানুষ তিল তিল করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমি নিজেও এমনটা বিশ্বাস করি যে আমার পিতার মতন তন্ত্রের সাধক আর দুটো নেই। এই মহাবিশ্বে তিনি যেভাবে এই সাধনার বিষয়টির ক্ষেত্রে জ্ঞানার্জন করেছেন, খুব কম সাধকের পক্ষেই সেটা করা সম্ভব। তবে তিনি কোনো বিশেষ কারণবশত হয়তো এই কাজ করেছেন, তবে সেই বিষয়ে আমাকে তিনি কিছুই জানাননি। এখন না আপনাকে যদি নিজের মুখে কিছু বলেন, তাহলে আপনি জানতে পারবেন বই কি। আমি বিকাশের মুখে সবটাই শুনলাম। নিজের পিতার সাধনার প্রতি বিকাশের ভক্তি ও শ্রদ্ধা জাগরিত হওয়া সত্ত্বেও সে যে কেন এই বিষয়ে এত অনাগ্রহী থেকে গেল তা জানতে পারলাম না। কেন যে শুধু শুধু একটি স্টেশন মাস্টারের চাকরি করে অর্থ উপার্জন করবার ইচ্ছা প্রকাশ করলো, সেটাও আন্দাজ করতে পারলাম না। আর শুধুমাত্র তাই নয়, সেই সঙ্গে তন্ত্র সাধনার এই বিপুল জ্ঞানের ভাণ্ডার অতিক্রম করে সে কেনই বা ওই কাগজের কিছু টাকার পিছনে নিজের জীবনটা বরবাদ করে দিল, সেটাও বুঝতে পারলাম না।
কারণ গুরুর কাছ থেকে কিছু শিখতে পারার ক্ষমতা থাকে তার কাছ থেকে, যিনি বিদ্যাটি শিখেছেন তার মধ্যে। এক্ষেত্রে গুরুদেব যখন স্বয়ং পিতাই ছিলেন, তখন না শিখতে পারার কারণটি কিছুতেই উদ্ধার করতে পারলাম না আমি। তবে সবার তো সব বিষয়ে আগ্রহ থাকে না, এটা ভেবেই আমি চুপ করে গেলাম। পথে যেতে যেতেই একটা জঙ্গল নজরে পড়ল। সেই জঙ্গল পেরোতেই নজরে পড়ল একটি ঝিল। এরপরেই দেখলাম ঝিলের পাড়ে রয়েছে একটি ছোট্ট কুঁড়ে ঘর। সেখানে টিমটিম করে আলো জ্বলছে। আমাকে সেদিকে হাত দেখেই বিকাশ বলে উঠল, ওই যে আমাদের ভিটে, ওইদিকেই যেতে হবে। এই ঝিলের পাড়ের রাস্তাটি গোল হয়ে ঘিরে ওই বাড়ির দিকেই গেছে। এখন এই রাস্তা ধরে গেলে তারপরে আপনি ওই ভিটেতে পা দিতে পারবেন। নিন, এবারে চলুন। আবহাওয়ার যা অবস্থা, কি যে ঘটবে কিছুই অনুমান করতে পারছি না। আমি ও বিকাশ তাড়াতাড়ি করে পা চালিয়ে সেদিকে এগিয়ে গেলাম। এরপরে ভিতরে প্রবেশ করলাম। গুরুদেবের গোঙানির শব্দ কানে এলো। আর পারি না, একটু জল, একটু জল দাও কেউ। গুরুদেবের এহেন অবস্থা দেখে আমার চোখে জল চলে এলো। আমি তাড়াতাড়ি করে আমার ঝোলাখানা কাঁধের থেকে নামিয়ে এগিয়ে গেলাম তার দিকে। তারপরে পাশে রাখা জলের কলসিটির থেকে বেশ কিছুটা জল নিয়ে গুরুদেবের দিকে এগিয়ে গেলাম। তার মুখটা কোনো ক্রমে হা করিয়ে জলটা একটু একটু করে তার মুখের ভিতরে ঢেলে দিতে লাগলাম। কিছুটা জল খাওয়ার পরেই গুরুদেব চোখ খুললেন। আমার দিকে তাকিয়েই এক ফোঁটা চোখের জল ফেলে বললেন, আমার সবচেয়ে কাছের ও প্রিয় শিক্ষার্থীটিকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে বড্ড নিশ্চিন্ত হলাম। আমি বললাম, কিন্তু আমি যে একেবারেই নিশ্চিন্ত হতে পারলাম না গুরুদেব। আপনি আপনার এহেন অবস্থা কিভাবে বানালেন? আমি আস্তে আস্তে বেশ কিছু কথা বিকাশের মুখে শুনেছিলাম, তবে সবটা আন্দাজ করে উঠতে পারিনি। বলুন না, কেন আপনি নিজের এমন অবস্থা বানালেন? গুরুদেব আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকাবার পর বললেন, আমার এক পুরনো বন্ধুর রোগ হরণ করেছি আমি। না করলে আবারও বিপদে পড়ে যেত সে। তাকে নিজের চোখের সামনে মরতে দেখতে পারতাম না আমি কিছুতেই। তাই তার রোগটাকে নিজের শরীরে প্রবেশ করিয়েছি। এর ফলে আমি অসুস্থ হয়ে পড়েছি। আমার হাতে আর সময়ও বেশি নেই। যে কোনো সময় আমি 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 চলে যেতে পারি। এই কথাটি বলার সাথে সাথেই গুরুদেবের চোখ দিয়ে আরো দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। এরপর উনি বললেন, আমার নিজেকে নিয়ে কোনো চিন্তাই ছিল না। চিন্তা হয় শুধু এই ছেলেটিকে নিয়ে। আমার স্ত্রী অনেক আগেই মারা গিয়েছেন। এই একটি মাত্র ছেলে আমার অনেক কষ্ট করে পড়াশোনা শিখে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। বড়বাবু তো অন্য জায়গায় দূরে ওকে
কাজের সূত্রে পাঠিয়ে দিতে চাইছিলেন, কিন্তু অনেক কাকুতি মিনতি করবার পর উনি এখানেই ওর চাকরির বন্দোবস্ত করে দিয়েছেন। তবে কদিন আর, এরপরে তো সবই শেষ। আমি চলে যাওয়ার সাথে সাথেই ওরও সব কিছু নিমেষে শেষ হয়ে যাবে। ওকে দেখবেই বা কে? এই কথাগুলো বলতে বলতেই কাঁদতে শুরু করলেন তিনি। আমি আরো কিছুটা জল তার মুখের সামনে ধরলাম। এরপরে বিকাশের দিকে তাকালাম, দেখি সেও চোখের জল ফেলছে। আমি বললাম, এভাবে দুঃখ পেও না। দুঃখ পাবই বাবামশাই, একে তো বাবা স্বেচ্ছায় নিজের প্রাণ বিসর্জন দিলেন, ওদিকে যে আমিও একা হয়ে পড়লাম। আর রইল বাকি ওই চাকরির কথা, সেই বিষয়ে তো আমি আপনাকে জানালামই। ওইখানে কাজ করতে পারা আমার সাধ্যের বাইরে বেরিয়ে গিয়েছে। এছাড়াও যে বা যারা রাতের বেলা ওই চত্বরে কাজ করতে যাচ্ছে, হয় তারা নিখোঁজ হয়ে যাচ্ছে, আর তা না হলে কেউ তাদেরকে মৃত অবস্থায় ওই ঝলা জমির পাশে কোথাও একটা কর্দমাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখছে। হ্যাঁ, এমনটাই তো ঘটে চলেছে দিনের পর দিন ধরে। এসবের কারণ আমরা কেউ জানি না। কোনো সাধারণ ঘটনা যে এটি নয়, সেই বিষয়ে গ্রামের পুরোহিত মশাই অনেক আগে থেকেই আমাদেরকে সাবধান করে দিয়েছিলেন। এখন আপনি যদি এই বিষয়ে আমাদেরকে একটু সহায়তা করতে পারেন, তাহলে খুবই উপকার হতো। বিকাশের মুখে আমি সবটাই শুনলাম। এরপর বললাম, দেখো, আমি নিমিত্ত মাত্র। আমার কাছে যদি এতই ক্ষমতা থাকতো, তাহলে আমি সবার আগে এই মানুষটিকে, মানে যার চরণের ধুলোর যোগ্যও আমি নই, সেই গুরুদেবকে সুস্থ করে তুলতাম। ওনার মতন মানুষ চলে গেলে আমাদের কি হবে? এই স্বচ্ছ জ্ঞান, আলো জ্যোতির মতন উজ্জ্বল দৃষ্টান্তকে তৈরিতে সহায়তা করবেন। উনি ছাড়া এই কাজ কারোর পক্ষে সম্ভব নয়, এটা মনে রেখো। তবে উনি যখন এই কাজ নিজের মনে করে নিজের কাঁধে তুলে নিয়েছেন, নিজের জীবনটিকে অমূল্য সম্পদ হিসেবে না দেখে অন্যের জন্য এটিকেও বিসর্জন দিতে পেরেছেন, তখন আমিও আমার অর্জিত সবটুকু বিদ্যার সাহায্যে এই রহস্যকে উন্মোচিত করবার চেষ্টা করব। করতে যে আমাকে হবেই, না হলে এভাবে অকাল মৃত্যুর শিকার হতে থাকবে একের পর এক সাধারণেরা। আর সেটি আমি কোনোভাবেই হতে দিতে পারবো না। আমি কথা শেষ করতে না করতেই দেখলাম গুরুদেবের হাতে লেগে জলের গ্লাসটা পড়ে গেল। সাথে সাথে একটা বিদ্যুৎ ঝলকে উঠল আকাশের গায়ে। আমি গুরুদেবের মুখের পানে তাকিয়ে বুঝলাম ওনার প্রাণটা বেরিয়ে গেছে। আসলে আমার হাত থেকে জল নিয়ে তবেই উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করলেন, না হলে যে উনি মরেও শান্তি লাভ করতে পারতেন না। আমি যে ওনাকে কথা দিয়েছিলাম আমি সারা জীবনেও ওনার সেবা করতে পারিনি, কিন্তু মৃত্যুর আগে যেন উনি আমাকে ডাকেন, আমার হাত থেকেই জল পান করে তবেই যেন উনি এই ইহলোকের মায়া ত্যাগ করেন। সেই কথা উনি রেখেছেন। চিঠির মারফত আমায় খবর না পাঠালে তো
আমি কিছুই জানতে পারতাম না। বিকাশের হাত দিয়েই ওই চিঠিখানা তিনি পাঠিয়েছিলেন। সে তো মিটল একটি অধ্যায়। আমি ও বিকাশ ওনার সৎকারের ব্যবস্থা করলাম, শ্রাদ্ধের কাজও করে দিলাম। এরপরে ছিল আসল বিষয়টাকে নিয়ে ভাবার পালা। কেন যে এভাবে একের পর এক মানুষের মৃত্যু ঘটে চলেছিল, সেটির কারণ সন্ধিহানের কাজটাই ছিল আসল। আমি বিকাশকে বললাম, গুরুদেব চলে গেছেন, কিন্তু ওনার থেকে আমি যে জ্ঞান অর্জন করেছি সেটির উপস্থিতি আমার মনের মধ্যেই রয়েছে। আমি নিজের অন্তরে ওই শক্তিকে অনুভব করতেও পারছি। উনি আমাকে এক অমোঘ শক্তির মালিকানা দিয়ে দিয়েছেন। সেটির উপরে ভিত্তি করেই এবারে আমাকে আমার পরবর্তী কাজ করতে হবে। আমি তোমাকে পূর্ণরূপে এই কাজে সহায়তা করব। বিকাশ খুশি হলো। এতদিনে তার মুখে আমি একটু স্বস্তির হাসি দেখতে পেলাম। নিজের মানুষ বলতে কেবল এই পিতাই ছিল তার সব কিছু। গুরুদেবের অন্তর্ধানের পরে ওই কষ্ট করে পাওয়া চাকরিটাই ছিল তার অন্তিম ভরসা। সেটাও যদি চলে যায় তবে যে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি তাকে বললাম, বিকাশ, ওই স্থানে আমাকে একবারটি যেতেই হবে। তুমি অবশ্য সেখানে প্রবেশ করবে না, কেমন? কারণ শ্মশানে প্রবেশ করবার মতন শক্তি তোমার নেই। ফলে ওখানে যদি এক বা একাধিক প্রেতাত্মা থাকে তাহলে সেটি তোমার উপরে প্রভাব বিস্তার করতে পারে। আর এই বাড়িটিকেও খালি করে রেখে দেওয়া যাবে না। যেখানে সদ্যই কারোর মৃত্যু ঘটেছে সেই স্থানকে কোনো দিনও ফাঁকা রেখে যেতে নেই। সকাল সন্ধে এখানে দরজার সামনেটায় একটি প্রদীপ জ্বালিয়ে রাখবে, যাতে যেতে আসতে সেই প্রদীপটি তোমার নজরে পড়ে এমনভাবে। আপনি এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন বাবামশাই। আমি সব কাজ আপনার কথা মতোই করব। আজকে রাতের বেলাতেই আমি আপনাকে ওই শ্মশানের দিকে নিয়ে যাব। এরপরে আপনি নিজের মতন করে ওই স্থানটিকে ঘুরে একবারটি দেখে নেবেন। আশা করি ওখানকার পরিস্থিতি সম্পর্কে আপনি সবটাই আন্দাজ করে ফেলতে পারবেন। এই বিষয়ে আপনার কোনো সংশয় থাকবে না। আমি বিকাশের কাঁধে হাত রেখে বললাম, মৃতের উপর বসে আমাকে সাধনা করতে হয়েছিল হে, যাকে বলা হয় সব সাধনা। আর আমি কি না ভয় পাবো? না না, একেবারে না। আমাকে তুমি বরং ওখানে নিয়ে যেও। সেখানে গিয়েই না হয় আমি ব্যাপারখানা আন্দাজ করব। সেদিন দুপুরবেলা কোনো রকমে কেটে গেল। গুরুদেবের ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল বিকাশ। অনবরত ওর চোখ দিয়ে জল পড়েই চলেছিল। স্মৃতির মন্থন তো করতেই হবে। এর হাত থেকে যে কারণ নিষ্পত্তি নেই। এই কারণেই তো বলে মানুষের জীবনটা এক প্রকার মায়ার বাঁধন। যাদেরকে এত মায়ায় বেঁধেছ সেই মায়া একদিন কাটিয়ে চলে যাবে সে অনেক দূর। এত দূরে যে তাকে চেয়েও আর ফিরিয়ে আনতে পাওয়া যাবে না। কোনো দিন আর সে ফিরেও আসবে না। না ফেরার দেশে চলে গেলে কি কেউ আর ফিরে আসতে পারে? আমি বিকাশকে বললাম,
বিকাশ, কিছুই তো মুখে কাটলে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এখন যে সন্ধে নামতে চললো, হ্যাঁ এখনো তো কুটোটিও মুখে দিলে না তুমি। না, কিছু খেতে ইচ্ছে করছে না। মনটা একেবারেই ভালো নেই। ভীষণ একা হয়ে পড়েছি বাবা মশাই। আমার আর এই সকল বৈষয়িক জীবনের প্রতি কোনো মোহ নেই। কোনো রকমে নিজের জীবনটা কাটিয়ে দিতে পারলেই হলো। কদিনেরই বা এই জীবন, মায়ের বাঁধনে না জড়ানোই ভালো। এই তো হুট করে সকলে কেমন যেন চলে যায়, তখন কি আর বেঁচে থাকার ইচ্ছে কাজ করে? নিজেই দেখুন না, আমি যে কি নিয়ে বাঁচবো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, ওভাবে কথা বলতে নেই বিকাশ। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এই কথাটি যে পরম সত্য। তবে তুমি এসেছো একাই, নিজের উদ্দেশ্য সাধনে। আমরা প্রত্যেকেই তাই আসি। আমাদের প্রত্যেককেই নিজের উদ্দেশ্য নিজেদের সাধন করতে হয়, আর সেই সঙ্গে এই সকল উদ্দেশ্যের কারণ সন্ধিহানেরও চেষ্টা করেই যেতে হয়। এর বাইরে বেরোনো যায় না। এবারে তোমাকেও কি করতে হবে সেটি তোমার ভবিষ্যৎ বলে দেবে। সেই অনুযায়ী তোমাকে চলতে হবে। আগামীর কথা কেউ জানতে পারে না। আমাদের হাতে সম্বল হিসাবে থাকে কেবল অতীতের কিছু আলেখ্য আর বাস্তবের দিনলিপি। সেটির উপরে ভিত্তি করেই যে এগিয়ে যেতে হয় আমাদেরকে। কি বুঝলে এবারে? বিকাশ আমার কথার মধ্যে দিয়ে অনেকটাই মনের জোর পেল। এরপর সে বলল, আপনি প্রতিটি কথাই একেবারে সত্যি বলেছেন বাবা মশাই। আপনি বা আছেন বলেই হয়তো এখনও নিজের বাবাকে কারোর মধ্যে দেখতে পাচ্ছি। সত্যি আপনি একেবারে হুবহু ওনার মতোই কথা বলেন। উনি একেবারে আপনারই মতো কথা বলতেন। রাত হলো, চলো এবারে আমাদেরকে ওই শ্মশানের দিকে যেতে হবে। সেখানে গিয়ে আমাদেরকে দেখতে হবে কি হচ্ছে। তুমিও আমার সাথে থেকো। শুধু শ্মশানের ভিতরে প্রবেশ করো না, ওখানে প্রবেশ করব আমি। কেমন? বিকাশ ঘাড় নাড়ল। এরপরে আমিও সে রওনা হয়ে গেলাম গ্রামের শ্মশানের উদ্দেশ্যে। পথে যেতে যেতে শুনতে পেলাম কিছু কথা। বিকাশই আমাকে বলল, ওই শ্মশান নাকি খুবই পুরনো দিনের। আমার বাবার মুখে শুনেছি সেসব কথা। দূর দেশের থেকে অনেক তান্ত্রিক ও মহাত্মারা এই শ্মশানে এসে নিজের সাধনা করতেন। ওখানে নাকি ভূত প্রেতের বাস ছিল বরাবরই। অনেকে নাকি সেখানে মৃত লোকেদেরকে ঘুরেও বেড়াতে দেখেছে। আমি বিকাশকে থামিয়ে দিয়ে বললাম, তুমি মানে তোমরা কি দেখে ভয় পাও? প্রথম কয়েকদিন একটি সাদা ধোঁয়াকে দেখতে পেয়েছিলাম, কিন্তু এরপরে একদিন দেখলাম একটা লোকের অবয়ব। আর এখন যা সব দেখছি, সে তো নিজের চোখে দেখলেও বিশ্বাস করতে পারছি না। দেখলাম একটি কঙ্কাল হেঁটে চলে বেড়াচ্ছে। আবার কোনো দিন দেখলাম একটি বৃদ্ধা মহিলার কান্নার শব্দ ভেসে আসছে। আবার একদিন ওই পথ দিয়ে ফেরবার সময় শ্মশানের পাশের ঝোপের ভিতর একটি হাত পোড়া মরাকে পড়ে থাকতে দেখেছিল আমার বন্ধুরা। তবে ওরা বলল কিছুক্ষণের মধ্যেই নাকি সেই মরা উঠে দাঁড়িয়ে তাদেরকে তাড়া করেছিল। রাতের অন্ধকারে যদি এমনটা আপনার চোখের সামনে ঘটে থাকে, তাহলে বুঝতে পারছেন কি হতে পারে। আমি ভাগ্যিস সেসব নিজের চোখে দেখতে পাইনি, ওদের কেউই দেখেছিল। তবে
এরপর থেকে বেশ কিছুদিন ধুম জ্বরে ভুগেছিল সে, আর বিড়বিড় করছিল। অনেক কষ্টে একটা ওঝাকে ডেকে নিয়ে এসে তাকে সুস্থ করা হয়েছিল। নিজের বন্ধুদেরকে এই অবস্থায় দেখে আমিও মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু কি করব বলুন, এটাই তো সব কিছু শেষ হতে পারে না। পেটের দায়ে আমাদেরকে যে কাজ করে যেতেই হবে, সরকারি চাকরি বলে কথা। তবে এসবের সমাধান না হলে আমি ঠিক করেছি বড়বাবুকে বলে বদলির ব্যবস্থা করে নেব। তবে যদি মুক্তি মেলে, স্বস্তির বাতাস পাই। আমি বিকাশের সব কথায় মন দিয়ে শুনছিলাম, তবে একই স্থানে মৃত ব্যক্তিদের কান্নার শব্দ ভেসে আসার পাশাপাশি তাদেরকে চোখের সামনে চলে ফিরে বেড়াতে দেখবার বিষয়টি একেবারেই কোনো সাধারণ বিষয় হতেই পারে না। এইসবের পিছনেও যে একটি বড় কারণ নিহিত রয়েছে, সেটি আমাকে খুঁজে বের করতে হতো। আমি বিকাশকে বললাম, এই হলো শ্মশানের গণ্ডি, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো। আমি ভিতরে যাব, আর তারপরে কিছুক্ষণের মধ্যেই বাইরে চলে আসব। তোমাকে এখানে একটি সাদা গোলাকার পরীক্ষা কেটে দিয়ে গেলাম। তুমি কিন্তু কিছুতেই এর বাইরে বেরোতে পারবে না, এই বলে দিলাম। আমি না ফেরা পর্যন্ত তোমাকে কিন্তু সুরক্ষা বলয়ের মধ্যেই থাকতে হবে, কথাটা মনে রেখো। সে আমার কথা মতন ওই সুরক্ষা বলয়ের মধ্যেই দাঁড়িয়ে রইল। আমি হাঁটা দিলাম শ্মশানের ভিতরের দিকে। যেতে যেতেই গাটা কেমন ছমছম করে উঠল। একটা উতলা বাতাস আমার দিকে ধেয়ে এসে কানে কানে ফিস ফিস করে বলে দিয়ে গেল, চলে যা, চলে যা এখান থেকে, না হলে কিন্তু তোকেও আমরা শেষ করে ফেলব। এই স্থান আমাদের। চলে যা, চলে যা বলছি এখান থেকে। আমি কিছুতেই কণ্ঠস্বরটি স্পষ্ট অনুধাবন করতে পারলাম না, কারণ ওই কণ্ঠস্বরটির ভিতর কোনো একটির উল্লেখযোগ্যতা ছিল না। একাধিক কণ্ঠের উপস্থিতি ছিল তাতে। কে বা কারা আমাকে ওইভাবে অস্বস্তির মধ্যে ফেলছিল জানা নেই। তবে সেখানে যে একাধিক অতৃপ্ত আত্মা রয়েছে, সেই বিষয়টি আমি বেশ ভালোভাবেই আন্দাজ করে ফেলতে পেরেছিলাম। আমি আরো কিছুটা গিয়ে দেখলাম একটি বৃদ্ধা মহিলা একটা গাছের নিচে বসে রয়েছে। আমি সেদিকে এক পায়ে এগোতে যাব, এমন সময় সেই মহিলাটির বিক্ষিপ্ত হাসি আমাকে ঘাবড়ে দিল। দেখলাম মহিলাটির চোখের মনির স্থানটি একেবারে খালি। গোলাকার দুটি গর্তের মধ্যে থেকে লাল বর্ণের আভা বেরিয়ে আসছে, আর সেই সঙ্গে সেই বৃদ্ধা কর্কশ কণ্ঠে বলছে, ছাড়বো না, কিছুতেই ছাড় পাবি না তুই। আজকে তোকে কিনে খাবো, অনেক দিনের খিদে। আমার কাছে ছিল আশীর্বাদী ভস্ম। এটির সামান্যতম
কণার মধ্যে এক আত্মাশ্চর্য শক্তি লুকিয়েছিল। কোনো প্রেতের গায়ে এটি ছড়িয়ে দিলে সেটি চিৎকার করে ধীরে ধীরে মিলিয়ে যেতে বাধ্য হতো। আমিও ছড়িয়ে দিলাম, আর সেটি সাথে সাথে আমার দিকে ধেয়ে এসেও গায়েব হয়ে যেতে বাধ্য হলো। আমি ওইটুকু সময়ের মধ্যে যা বোঝার বুঝে বাইরে বেরিয়ে এলাম। বিকাশ দেখলাম ওই স্থানেই হাঁটু গেড়ে বসে রয়েছে, মাথাটা নিচের দিকে। আমি সাথে সাথে সেদিকে এগিয়ে গেলাম। তার কপালে হাত ছোঁয়াতেই বুঝলাম কোনো কালো শক্তি তার উপরেই কবজা করবার চেষ্টা করেছিল, কিন্তু ওই ক্ষেত্রের মধ্যে থাকবার কারণে সেই শক্তি তাকে পর্যদস্ত করতে পারেনি, আর একেবারে প্রাণেও মেরে ফেলতে পারেনি, কিন্তু তাকে অচেতন করে দিয়ে চলে গিয়েছে। আমি ধরে ধরে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলাম। এরপর খাটের উপর শুইয়ে দিয়ে তার পায়ে ভালো করে তেল ডলে মালিশ করতে শুরু করলাম, আর তারপরে তার কপালে হাত রেখে নানান রকমের মন্ত্র উচ্চারণ করতে থাকলাম। ওম হিম ক্রিম মে হং ক্লিম, হিম হুম ক্লিম ক্লিম মে হং ফট সাহা। এই মন্ত্রটি উচ্চারণের সাথে সাথেই ধীরে ধীরে সে চোখ খুলল। এরপর আমাকে উদ্দেশ্য করে সে বলল, কি হয়েছিল? কোথায় আমি বাবা মশাই? কি হয়েছিল আমার? আমি এখানে কি করে? শান্ত হও বিকাশ, শান্ত হও। আমি তোমাকে ওই স্থান থেকে নিয়ে এসেছি। কালো শক্তিরা তোমাকে মারার পূর্ণ চেষ্টা করেছিল, দেখেছ তো? আমার ওই পরীক্ষা কেটে দিয়ে যাওয়ার সিদ্ধান্তটি কতখানি সঠিক ছিল। আমার অভিজ্ঞতাই তোমাকে এই কাজে সাহায্য করেছে। এই কারণে তুমি এই কাজে সফল হতে পেরেছো। এবারে তুমি নিশ্চিন্তে থাকো, চিন্তার কিছু নেই। আমি ধীরে ধীরে সবটাই আন্দাজ করে ফেলতে পেরেছি। এবারে তোমার ওই বন্ধুদেরকে সমেত একদিন আমাদের সকলকেই সেই শ্মশানে পাড়ি দিতে হবে। তবে তার আগে তাদের কাছ থেকেও বয়ান শুনতে হবে। তারা কি দেখেছে, কতটুকু দেখেছে, এটা একটা বড় ব্যাপার বলতে পারো। কারণ আমি যতটুকু বুঝতে পারছি, ওই স্থানে কিছু একটা ঘটেছিল। এমন কিছু একটা ঘটেছিল যেটার বিষয়ে সেভাবে কেউই জানে না। তবে ওই প্রেতদেরকে জাগাতে হবে। তারা কেবল ক্ষতি করে চলেছে, তবে তারা মুক্তি লাভ করতে চায়। ওদেরকে মুক্তি পেতে সাহায্য করলে ওরা ওই স্থান ছেড়ে চলে যাবেই। কিভাবে মুক্তি দেওয়া সম্ভব, সেটাই এখন সব থেকে বড় চিন্তার বিষয় বলতে পারো। কিন্তু আমি একটি উপায় খুঁজে বার করে ফেলেছি। সেটির জোরেই এবার কার্য উদ্ধার করতে হবে। আমার কথা মতন সব কাজই শুরু করলো বিকাশ। বিকাশও তার বন্ধু বান্ধবদেরকে ডেকে আমার সাথে আলাপ করালো। ওদের সাথে ঠিক কি ঘটেছিল সেই বিষয়টি সম্পর্কে আমি জানতে পারলাম। আর পর আমি বললাম,
তাহলে আমার ধারণা একেবারেই ঠিক। আমিও ঠিক এমনটাই ধারণা করেছিলাম। এবারে আমাকে ওই স্থানে গিয়ে একটি যজ্ঞ করতে হবে। যজ্ঞের আয়োজন করতে পারলেই আমি ওই সকল বিদেহী আত্মাদেরকে ডেকে আনতে পারবো। এরপরে তাদের সাথে কথা বলে আমি পূর্বের সমস্ত রহস্য খুঁজে বের করে ফেলতে পারবো। তোমাদেরকেও আমার সাথেই যেতে হবে, আর ওই যজ্ঞের দিন উপস্থিত থাকতে হবে। ভয় নেই, ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি সেই সবের ব্যবস্থা করেই রাখবো। তবে আমার কথা মতনই তোমরা কাজ করবে। আমি না বলা পর্যন্ত কেউ আগ বাড়িয়ে কিছু করতে যাবে না, কারণ ওরা সব সময় চাইবে এই যজ্ঞ পণ্ড করে দিতে। কারণ ওরা মুক্তি চাইলেও ওরা প্রেতে পরিণত হয়েছে। প্রেতদের ঠিক বা বেঠিকের কোনো জ্ঞান থাকে না, এটা মনে রেখো। ওরা সকলেই মাথা নাড়ল। এরপর আমি বিকাশ ও তিনজনকে সাথে করে একদিন অমাবস্যার রাতে ওই শ্মশানের দিকে এগোতে শুরু করলাম। ওই পথ ধরে যেতে যেতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে হচ্ছিল যেন গায়ে কেউ হাত বোলাচ্ছে। শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যেতে শুরু করলো, আর সেই সঙ্গে মনে হলো যেন আবারও প্রেতেরা ফিস ফিস করে বলছে, চলে যা, চলে যা তোরা এখান থেকে, না হলে কিন্তু তোদেরকে শেষ করে ফেলবো। হি 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 হি, হা 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 হি 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 হি। ওরা সকলে ঘাবড়ে গেল। এরপরে আমি তাদেরকে বললাম, ভিতরে এসে এই স্থানটিতে বসো। এখানে আমি একটি পরীক্ষা কেটে দিচ্ছি, এটির বাইরে কেউ বেরিও না। আমি এর পাশে বসেই যজ্ঞকুণ্ডে আগুন দেব। এরপরে আমি মন্ত্র পাঠ করব। তারপরে এখানে একের পর এক প্রেতের উপদ্রব শুরু হবে। এরা কিন্তু কেউ সাধারণ প্রেত নয়। এরা যে কোনো মুহূর্তে তোমাদের উপরে হামলা করতে পারে। ফলে এখান থেকে এক পা বাইরে নিয়ে যাওয়ার অর্থ নিজের মৃত্যুকে আহ্বান করা। ওরা প্রত্যেকে আমার কথা আন্দাজ করতে পেরে ওই পরীক্ষার ভিতরে বসে রইল। এরপরে আমি যজ্ঞের কুণ্ডের মধ্যে অগ্নি নিক্ষেপ করলাম। দাও দাও করে জ্বলতে শুরু করলো যজ্ঞের আগুন, আর সেই সাথে খড়কুটোগুলো আগুনে পুড়তে শুরু করলো। এমন সময় আমি মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম ক্লিম হুম হিম ক্লিম চামুণ্ডায় বিচে হুম ক্লিম কুম মে হং চামুণ্ডায়। ওম ক্লিম হুম হিম ক্লিম চামুণ্ডায় বিচে হুম ক্লিম কুম মে হং চামুণ্ডায়। এমন সময় দেখি জোরে হাওয়া বইতে শুরু করলো। হু হু শব্দে বয়ে চলল বাতাস, আর সেই সাথে হুঙ্কার ছেড়ে ডেকে উঠল মেঘটা। দেখলাম কঙ্কাল এসে দাঁড়িয়েছে আমার সামনে। তাকে দেখা মাত্রেই ওরা সকলে কেঁপে উঠল। মেঘাস বলে উঠল, বাবা মশাই, দয়া করুন, আমরা যে সত্যি একেবারে অকালে প্রাণ দেব। আমি বললাম, শান্ত হও। ওরা
ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি পার্টিতে থাকা বেশ কিছুটা বর্ষ নিয়ে ওই কঙ্কালের শরীরে ছিটিয়ে দিলাম। এরপরে বললাম, কে তুই? কি চাস? এখানে কেন রয়েছিস? আতঙ্কিত করে চলেছিস কেন মানুষকে? কঙ্কালটি নড়ে চড়ে উঠল, এরপরে বলল, আমরা এখানেই থাকতাম। একটা ছোট পরিবার ছিল আমাদের। আমি, আমার মা আর বাবা এই শ্মশানেই থাকতাম। আমার বাবা ছিল ডোম, আমিও ডোমের কাজ করতাম। এখানে যখন মরা আসতো, সেই সুবাদে আমরা কিছু টাকা রোজগার করতাম। কিন্তু একদিন এই গ্রামে মড়ক লাগলো, আর সেই মড়কের প্রভাবে একই একই গ্রামে সকলেই মারা যেতে শুরু করলো। যে কদিন এখানে মরা আসতো, সেই কদিন আমরা টাকা পয়সা পেতাম। কিন্তু এরপরে আর সম্ভব হলো না। গ্রাম একেবারে খালি হয়ে গেল, মরাও এলো না। আমরা না খেতে পেয়ে মরলাম, কেউ আমাদেরকে দেখতেও এলো না। ডুমেদেরকে আর কেই বা চেনে? পোস্ট কোথায়, কেউ নিতে আসেনি। যে যার নিজের প্রাণ বাঁচানোর তাগিদে এই গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু আমরা আমরা আর যেতে পারলাম না। অর্থের অভাবে এখানে শেষ হলাম সকলে। আর আমাদের লাশগুলো পড়ে রইল ওই শ্মশানের পাশের কুটিরে। আগে এই জঙ্গলে অনেক বুনো শিয়াল ছিল। তারা এই মৃত নদীগুলির থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেললো। হাড়গুলো পড়ে রইল এখানে বিক্ষিপ্তভাবে এদিকে ওদিকে। সেগুলোকে কেউ ফেলে রেখে চলে গেল। তবে আমি ওই হাড়গুলোকে সেই কুটিরের মধ্যেই সংগ্রহ করে রেখেছি। ওগুলো হচ্ছে আমাদের অন্তিম অস্তিত্ব। ওগুলোর মধ্যে দিয়ে যে আমাদের আত্মার মুক্তি ঘটবে। আমাদেরকে সাহায্য করুন। আমরা অনেককে ভয় দেখিয়ে এখানে নিয়ে আসবার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেকেই এখানে আসতে না আসতেই প্রাণ দিয়েছে। ভয়েতে আতঙ্কে শেষ হয়ে গিয়েছে। আমরা মুক্তির আশায় ছটফট করে চলেছি, কিন্তু আমরা যে একেবারেই নিরুপায়। কি করবো কিছুই আন্দাজ করতে পারছি না। আশাহত হওয়ার মতো কিছুই নেই। এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যেই যে স্বয়ং মা কালী আমাকে এখানে পাঠিয়েছিলেন, সেটি আমি এখন বুঝতে পারছি। আমি বিকাশ আর তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বললাম, ভয় পেও না। দেখলে তো সব সময়ে যা চোখে পড়ে সেটাই কখনো সত্য হয় না। প্রতিটি বিষয়ের সাথে জড়িয়ে থাকে অনেক বড় বড় সমস্ত উদ্দেশ্য। সেগুলোকেও জানতে হয়, সেই বিষয়ে খোঁজ করতে হয়, তবেই আসল সত্যের সাথে পরিচিত হতে পারা যায়। আমি এখন ওই প্রেতের সাথে তার ডেরায় যাব। ভয় নেই, সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে
আমি ফিরে না আসা পর্যন্ত কিন্তু তোমরা কেউই এখান থেকে বাইরে বেরোবে না। এই গোলাকার ক্ষেত্রের ভিতরেই থাকবে। আমি এসে জানাচ্ছি। এই বলেই আমি তাদেরকে ওখানে বসিয়ে রেখে বেরিয়ে পড়লাম। সেই প্রেতের দল আমাকে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে চললো। বাতাসের সাথে সাথে ভেসে আসছিল বা চামড়ার গন্ধ, আর সেই সাথে মরার পচা গন্ধ নাকে এলো। এরপরে আমি দিয়ে পৌঁছালাম সেই পিঠের একেবারে সামনে। সেখান থেকেও একটা পচা গন্ধ নাকে ভেসে এলো। এরপরে আমি ভিতরে প্রবেশ করলাম। আসবার সময় একটা মশাল সাথেই নিয়ে এসেছিলাম। সেই আলোতেই চারিদিকটা আলোকিত হয়ে উঠলো। নাকে হাত চাপা দিয়ে আমি খুলতে শুরু করলাম। এমন সময় দেখলাম একটি স্থানে কিছু হাড়গোড় পড়ে রয়েছে। আমি সেগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে সেই পুতুলটিকে সাথে করে বাইরে নিয়ে এলাম। এরপরে একটি জায়গা দেখে সেটির উপরে গঙ্গার জলের ছেটা দিলাম, আর তারপরে সেগুলোকে একত্রিত করে নিয়ে এলাম যজ্ঞক্ষেত্রের একেবারে সামনে। তারপরে যজ্ঞকুণ্ডের আগুনের মধ্যে সেগুলোকে ফেলে দিলাম। নিমেষে সেগুলো পুড়ে গেল, আর সেটির মধ্যে থেকে তিনটি কালো ধোঁয়া বেরিয়ে এলো। এরপরে সেই ধোঁয়ার কুণ্ডলি পাকানো দৃষ্টান্তগুলো ধীরে ধীরে আলাদা আলাদা দিকে চলে গেল। বুঝলাম তিনজনের আত্মা তিন দিকে গেছে। তাদের আর অস্তিত্ব নেই। তারা এখন মুক্ত। আমি সমস্ত কাজ সেরে তাদেরকে সাথে করে নিয়ে বিকাশের ডেরায় এলাম। সেদিন রাতটা তারা সেখানেই ছিল। আমি বিকাশকে একটি পাত্র দেখিয়ে বললাম, গুরুদেবের অস্থির কিছুটা অংশ আমি এই কলসের মধ্যে রেখে দিয়েছিলাম। এই পুণ্যের কাজটি আমি নিজের হাতে যদি না করতে পারি, তাহলে আমার সাধনা যে অপূর্ণই থেকে যাবে। এই কলসটিকে আমি বেনারসের গঙ্গায় ভাসাতে চাই। নিজের হাতে এই কাজ আমি সম্পূর্ণ করব। তবে যাওয়ার আগে তোমাদেরকে নিরাপত্তার বলয়ের মধ্যে রেখে দিয়ে গেলাম। চিন্তা নেই, এই স্থান এখন প্রেত মুক্ত। ওরা আর কোনো দিনও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তবে এই গ্রামে আরও অনেক প্রেত রয়েছে, যারা ওই মড়কের সময় মারা গিয়েছিল। স্টেশনের থেকে ফেরবার পথে যে জঙ্গলটা পড়ে, সেখান দিয়ে আসবার সময় প্রত্যেকেই সাবধানে ফিরবে, আর কখনো পিছনের দিকে ফিরে তাকাবে না। এই নাও, এই কবচগুলো আমি তোমাদের জন্যই বানিয়েছিলাম। এগুলিকে ধারণ করেই চলাফেরা করতে থেকো, আর কেমন থাকো জানিও। বিকাশ সহ ওদের সকলকে এই কথা বলে আমি চলে এসেছিলাম। এরপরে অনেকগুলো দিন চলে গেল। একদিন বিকাশ আমার বাড়িতে এসেছিল। সে বলেছিল, ঠাকুরমশাই, সব কিছু ঠিকই আছে, আর কোনো ভয় নেই। আপনি এই কবচগুলো দেওয়ার পর থেকে সব কিছু শান্তিপূর্ণভাবে মিটে গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। এই সুসংবাদটি দিতেই আমি এখানে এসেছিলাম বাবামশাই। আমি তাকে নিজের বাড়িতে রেখে ভালো মন্দ খাইয়ে তারপরে আবার গ্রামে ফেরত পাঠিয়েছিলাম। তবে এরপরে আর কোনো দিনও ওর সাথে আমার সাক্ষাৎ হয়নি। তা
কেমন লাগলো তোমাদের এই গল্প? হে ঠাকুরমশাই থামলেন। এরপরে আমি বললাম, বাহ, আজকের এই কাহিনী তো কাহিনী মনেই হলো না, মনে হলো যেন চোখের সামনেই দেখতে পাচ্ছি। সত্যি ঠাকুরমশাই, আপনার জবাব নেই। সেদিন ঠাকুরমশাইকে প্রণাম করে আমিও কিশোরী রাতের দিকে বাড়িতে ফিরে এসেছিলাম। মঠ লেনের রাস্তা ধরে হেঁটে যেতে গাটা কেমন যেন ছমছম করছিল। আসলে গল্পের রেশটা মনের মধ্যে থেকেই গিয়েছিল। তবে সেদিন আমাদের ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কিন্তু আরও একখানা নতুন গল্প শোনার যোগ কিন্তু থেকেই গিয়েছিল।